আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ধন্যবাদ সকলকে। আমরা আজকে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমেশনে আমাদের অনেকগুলো পার্ট আছে। এটা নিয়ে তোমরা অনেকে ভয় পাও। দুই একটা টপিক সহজ, কিন্তু কিছু কিছু টপিক কারো কারো কাছে খুব কঠিন মনে হয়। দেখো, আমরা প্রথমে আসলে আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দেখব। এরপর আরও যে পরিবর্তনগুলো আমরা দেখে থাকি, যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, হ্যাঁ। এরপর আমরা ভয়েসের রূপান্তর দেখি, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়, তাই না? আর সবচেয়ে বেশি ভয় পাও তোমরা, যেটা একটু কঠিন, সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেরও বেসিক কিছু ব্যবহার দেখাবো, এবং আমরা জানি যে ডিগ্রি থেকেও কোশ্চেন আসে। তো মূলত ট্রান্সফরমেশন থেকে এই চেঞ্জগুলো করতে হয়। তো তারপরও আমরা যেটা করতে পারি, আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে। তো আমরা প্রথমেই দেখতে পারি তোমাদের খুব সহজ একটি পার্ট এই ট্রান্সফরমেশনের, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে মনে রাখতে হবে অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। দেখো, অ্যাফার্মেটিভ বাক্য, ধরে নাও আই শ্যাল রিমেম্বার হার। এখন তুমি বললে আই শ্যাল নট রিমেম্বার হার, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। অর্থ চেঞ্জ করা যাবে না, অর্থাৎ ট্রান্সফরমেশনের উদ্দেশ্যই হচ্ছে তুমি ভিন্নভাবে উপস্থাপন করবে, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। ওকে, তো দেখো, যেমন আছে আই শ্যাল রিমেম্বার হার, আমি তাকে স্মরণ করব। এটার নেগেটিভ হচ্ছে আই শ্যাল নট ফরগেট হার। তাহলে দেখো, রিমেম্বার মানে স্মরণ করা, তো আমি তাকে স্মরণ করব মানে আমি তাকে ভুলে যাব না, একই কথা, কিন্তু আমি সেটাকে নেগেটিভভাবে বলেছি। আমি তাকে স্মরণ করব আর আমি তাকে ভুলে যাব না, একই কথা। ওকে, তো এভাবে আমাদের আসলে অর্থ ঠিক রাখতে হয় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। দেখো, আমরা আরেকটি বাক্য দেখতে পারি। তুমি বললে আমি একটা সৎ লোককে দেখেছিলাম, তো অ্যান অনেস্ট ম্যান। তো তুমি যেহেতু নেগেটিভ করবা, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করি, আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে আমরা ডু ডাজ ব্যবহার করি, তাই তো? তো তাহলে দেখো, আই ডিড নট, স এর প্রেজেন্ট ফর্ম কি? সি। আই ডিড নট সি এ ডিসঅনেস্ট ম্যান। ওকে, তো ডিসঅনেস্টের ডি হচ্ছে কনসোন্যান্ট, এই কারণে কিন্তু আর অ্যান দেয়া যাবে না, তাই না? দেখো এখানে, যে আমি একটি সৎ লোককে দেখেছিলাম আর আমি অসৎ লোককে দেখি নাই, একই কথা। সৎ ব্যক্তিকে দেখেছিলে আর অসৎ ব্যক্তিকে দেখো নাই, অর্থাৎ আমার অর্থ কিন্তু ঠিক আছে, অর্থ এখন আনচেঞ্জেবল আছে। এটাই ট্রান্সফরমেশনের মূল উদ্দেশ্য, অর্থের পরিবর্তন করা যাবে না। এটা খুবই সহজ। আমরা এখন যেটা দেখব, তোমরা জানো অনলি বা অ্যালোন। অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বলি? নান বাট, আর বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করে থাকি। এটা খুব সহজ, এটা তোমরা অনেকেই পারো। তো আমরা যেমন বলতে পারি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অ্যালোনও যদি আমি ইউজ না করে বলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। আসলেই শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তো দেখো, এখানে অনলি এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট ইউজ করি, সুতরাং এখানে নান বাট হবে। এটা খুবই সহজ ছিল, তোমরা অনেকেই জানো। দেখো, আমরা আরও দুইটা উদাহরণ দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। তো সুইট তো অবশ্যই ব্যক্তি না, বস্তু। তো বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে আমরা কি দিয়ে থাকি? বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে আমরা কি দিব? নাথিং বাট। কি দিব? নাথিং বাট। একইভাবে আমরা মনে রাখবো যে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। বলা হচ্ছে এই বালকটার বয়স হচ্ছে মাত্র 10 বছর, তাহলে এই 10 কিন্তু সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। এগুলো সহজ তো, তোমরা পারো তো নাকি? আচ্ছা দেখো, এগুলো তোমরা পারবে।
এভরির ব্যবহারটা বেশ ইম্পর্ট্যান্ট, এটা এসএসসি লেভেল পর্যন্ত খুব বেশি আসে, এইচএসসিতেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসলে এটা ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট। তো এভরি যদি থাকে, এভরি যুক্ত অংশকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বাক্যটা সবচেয়ে বেশি দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড, আসলেই তাই। মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে, এটা পৃথিবীতে আর কেউ কাউকে এত বেশি ভালোবাসে না। ঠিক আছে? তো ভালোবাসা মানে আমরা তো অনেকেই মনে করি যে আসলে প্রেম ভালোবাসাই হলো ভালোবাসা। তো আসলে মা সন্তানকে যেভাবে ভালোবাসে এটা সবচেয়ে স্ট্রং একটা ভালোবাসা, এবং এর মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের ভালোবাসা সন্তানের জন্য কি হ্যাঁ একেবারেই নিখুঁত, এর মধ্যে কোনো খাদ নাই। দেখো, তো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখন এটাকে আমরা নেগেটিভ করতে চাইলেও অর্থ পরিবর্তন করা যাবে না। সেটা যদি আমরা অপরিবর্তিত রাখতে চাই তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে এভরি থাকলে আমরা দেয়ার ইজ নো দিব, পাস্টের ক্ষেত্রে আমরা দেয়ার ওয়াজ নো দিব, আর অবশ্যই যে ভার্ব থাকবে ওই ভার্বের পূর্বে আমরা একটা বার্ট ইউজ করব। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমরা এভরির জায়গায় দেয়ার ইজ নো ইউজ করতে পারি। তারপর তো আমরা নাউন বসিয়ে দিলাম, দেয়ার ইজ নো মাদার। এরপর দেখো লাভস হলো ভার্ব, আমরা জানি ভার্বের পূর্বে জাস্ট একটা বার্ট বসবে। তো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আর এভরি মাদার লাভস হার চাইল্ড অর্থটা সেম থাকলো এবং আমরা নেগেটিভ করে ফেললাম। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা সহজ, বাট এটা পরীক্ষায় আসতে পারে, এইচএসসিতেও আসতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো, আমরা জানি যে মাস্ট থাকলে নেগেটিভ করতে আমরা ক্যান নট বাট ইউজ করতে পারি, আবার ক্যান নট হেল্পও ইউজ করতে পারি। এখন ক্যান নট বাট যখন দিই তখন কিন্তু আর ভার্ব চেঞ্জ হচ্ছে না, ক্যান নট বাটের পরও ভার্বের এই বেস ফর্মই থাকতেছে, রেসপেক্ট রেসপেক্টই থাকতেছে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। তো ক্যান নট হেল্প দিলে আবার তখন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এটা মনে রাখতে হবে। ক্যান নট বাট হলে ভার্বের বেস ফর্ম, আর যদি মাস্টের পরিবর্তে আমরা নেগেটিভ করতে ক্যান নট হেল্প দিই তাহলে সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। ক্লিয়ার? ওকে, দেখো বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলেও আমরা নট অনলি ডট ডট বাট অলসো দিব। নেগেটিভ করতে গেলে শুধু অ্যান্ড থাকলে অথবা বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমরা নট অনলি ডট ডট বাট অলসো দিব। এটা খুবই সহজ, তোমরা পারো। তো দেখো, দে আর বোথ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। তো বোথের পরিবর্তে আমরা নেগেটিভ করতে নট অনলি দিয়েছি, আর অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো দিয়েছি। ধরে নাও বোথ নাই, তাহলেও সেক্ষেত্রে শুধু অ্যান্ড থাকলেও আমরা এই অ্যাডজেক্টিভের পূর্বে নট অনলি দিতাম, সিনসিয়ারের পূর্বে বাট অলসো দিতাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমরা এখন টু ডট ডট টু থাকলে কিভাবে এটা নেগেটিভ করতে হয় সেটা শিখবো। তো সেক্ষেত্রে আমরা জানি টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হয়, আর বর্তমান হলে এক্ষেত্রে আমরা কান্ট ইউজ করি, আর অতীত হলে আমরা কুডন্ট ইউজ করি। যেমন এই বাক্যটা খুব সহজ বাক্য, তোমাদের খুব পরিচিত বাক্য এটা, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে টু এর ঠিক নিচে আমরা সো ইউজ করব, এই টু এর নিচে আমরা দ্যাট দিলাম। এখন সো ডট ডট দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন, সেক্ষেত্রে অবশ্যই এরপর আমার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হলো দ্য ম্যানের প্রোনাউন হলো হি, বর্তমান হলে ক্যান নট, আর অতীত হলে কুডন্ট। এখন বলো তো, এই যে ইজ কি প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই প্রেজেন্ট, তাহলে সেক্ষেত্রে ক্যান নট ওয়াক হবে। কি হবে? ক্যান নট ওয়াক। এরপর দেখো, দে আর টু পোর টু বাই ফুড, তো তারা এত গরিব যে খাবার কিনতে পারে না। তো সেক্ষেত্রে একই ব্যাপার, যে টুর জায়গায় হলো সো, এরপরে এই টুর জায়গায় হলো দ্যাট, আর সাবজেক্টকে দে, বর্তমান এজন্য কান্ট বাই ফুড, যে তারা এত গরিব যে খাবার কিনতে পারে না। এটা পারবে তোমরা। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসে। তো দেখো, অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র সেই। তো অ্যাজ সুন অ্যাজ থাকলে এই বাক্যকে নেগেটিভ করতে গিয়ে আমাদের শুরুতেই নো সুনার হ্যাড দিতে হয়, এবং আমরা নো সুনার হ্যাড দেওয়ার পর এখানে এই দ্বিতীয় বাক্যের শুরুতে কিন্তু আমাদেরকে দেন দিতে হয়, THAN, দেন।
যেমন এই বাক্যটা তোমাদের খুব পরিচিত, যে যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো সেই সে দৌড়ে পালালো। তো এই যে এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড দিলাম, এরপর আমরা সাবজেক্ট দ্য থিপ দিলাম, এরপর স এর পাস্ট পার্টিসিপল সি স সিন, সি স সিন, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ। এই যে কমার জায়গায় দেখো এটা দেন হবে, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান ওয়ে, দেন হি র্যান ওয়ে। তো ওকে ফাইন, এখানে আমাদের জানা আছে যে আমরা দ্বিতীয় বাক্যটা এটা পাস্ট ইনডিফিনিটি থাকবে, অর্থাৎ হি র্যান ওয়ে। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা নেগেটিভ করতে চাইলে অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব, তবে নেভার ইউজ করলাম, অলওয়েজ থাকলে আর একটা কাজ করতে হবে, এটা এই ওয়ার্ডটার বিপরীত ওয়ার্ড দিতে হবে। যেমন সত্য এর বিপরীত হলো মিথ্যা, অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ অর্থ হলো সর্বদা সত্য কথা বলো। এখন আর এর নেগেটিভটা এভাবে হতে পারে, কখনো মিথ্যা বলো না, কখনো নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে আমার অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে প্রেপোজিশন ইউজ করতে পারি, কারণ কমপ্লেক্সে রিলেটিভ প্রোনাউন থাকলেও সিম্পল সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে না। আর কমপ্লেক্সে কমপক্ষে দুইটি ভার্ব থাকবে, যেমন এখানে আছে অয়ার একটি মেইন ভার্ব, কুডন্ট টেক একটা মেইন ভার্ব, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকবে। ওকে, তো দেখো অ্যাজ সিন্স বিকজ থাকলে সেক্ষেত্রে আমরা বিকজ অফ ইউজ করি, আর অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে সেখানে যদি আমরা বিং ভার্বকে ইউজ করি, বিং আসলে কোনো মেইন ভার্ব না, বি ভার্বের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে সেটা কিন্তু আর কোনো মেইন ভার্ব থাকতেছে না, অর্থাৎ আমার একটা ভার্ব কমে যাচ্ছে। তো আমার তাহলে সিম্পল বাক্য গঠন হয়ে গেছে, যেহেতু সে অসুস্থ ছিল সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, আর অসুস্থতার কারণে বালকগুলো পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, সেটা একই কথা। ওকে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে সিন্স থাকলে আমরা সিন্সের পরিবর্তে বিকজ অফ দিতে পারবো, দিলে আমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন চলে যাচ্ছে, আর আমি অ্যাম ইজ আর ওয়াজ আর এর পরিবর্তে বিইং দিলে আমার ভার্ব কমে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো এখন আসো এই পরবর্তী যে উদাহরণ আছে, যে যদিও দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করেছিল, দে কুডন্ট গেট এ গুড রেজাল্ট তাদের ফলাফল ভালো হয়নি। এই ক্ষেত্রে দেখো যে আমরা জানি দো বা অলদো এর পরিবর্তে আমরা সিম্পল সেন্টেন্স করতে গেলে ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি। তো তাহলে দো বা অলদো চলে যাবে, অর্থ আমার ঠিক থাকবে, আমি দো বা অলদোর পরিবর্তে ডেসপাইট দিলাম। এরপর আমার দুই জায়গাতেই যখন একই সাবজেক্ট, তখন একটা সাবজেক্ট যদি আমি ভ্যানিশও করে দিই তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না, সুতরাং আমি এটা বাদ দিয়েই দিতে পারি। আমরা জানি টু ব্যতীত প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কড এর বেস ফ্রম ওয়ার্ক এবং ওয়ার্কের সাথে আমরা আইএনজি করছি, তাহলে আমার অর্থ ঠিক হয়ে গেল। দো দে ওয়ার্ক হার্ড যদিও তারা কঠোর পরিশ্রম করতো, দে কুডন্ট গেট এ গুড রেজাল্ট তাদের ফলাফল ভালো হতো না। এখন দেখো ডেসপাইট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তারা ভালো ফলাফল পায় নাই। তো তাহলে একই কথা, এবং আমার ভার্ব একটা কমে গেছে, আমি রিলেটিভ প্রোনাউন দো অলদোর পরিবর্তে ডেসপাইট দিয়েছি। দেখো আমরা ইফ থাকলে সেক্ষেত্রে বাই বা ইন কেস অফ দিয়ে সিম্পল সেন্টেন্স করতে পারি। এখানে ইফ দিয়ে একটা বাক্য রয়েছে দেখো কমপ্লেক্সে, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ তুমি জীবনে উন্নতি লাভ করবে। তো আমার নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইফ থাকলে আমি বাই দিয়ে এইটাকে সিম্পল সেন্টেন্স করতে পারি, তাহলে আমি বাই ইউজ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে বাইয়ের পরে ওয়ার্ক আসলে টু ব্যতীত প্রিপোজিশন হওয়ার কারণে ভার্ব প্লাস আইএনজি, বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো, আর বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি করতে পারো, একই কথা। ওকে, তো সুতরাং আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স করে ফেলছি। এখানে আমাদের একটি মাত্র ভার্ব চলে আসছে, এখানে আমরা ওয়ার্ককে ওয়ার্কিং করে দিয়েছি, এটা আর কোনো মেইন ভার্ব না। ইফের পরিবর্তে আমরা বাই দিয়েছি, ইফের পরিবর্তে কি দিয়েছি? বাই। এখন দেখো আরেকটি বাক্য,
ইফ থাকলে যেমন আমরা বাই দিয়ে সিম্পল করতে পারি, ঠিক একইভাবে আনলেসের ক্ষেত্রে আমরা উইদাউট ইউজ করতে পারি, অথবা ইফ ডট ডট নটও যদি থাকে সেক্ষেত্রে উইদাউট দেয়া যাবে। তাহলে এ বাক্যে রিলেটিভ প্রোনাউন কমে যাবে, কিন্তু কোনোভাবেই অর্থের পরিবর্তন হচ্ছে না। আনলেস ইউ ইউজ ইউর টাইম প্রপারলি, যদি তুমি তোমার সময়টাকে খুব ভালোভাবে কাজে না লাগাও, তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। এখন আমি যদি আনলেসের পরিবর্তে উইদাউট দিই, তাহলে এখানে আমার ভার্বটা কমাতে হবে। আমি এই ভার্ব কমাতে পারবো না, আমাকে এই ভার্বই কমাতে হবে। তো দুই জায়গাতে একই সাবজেক্ট, এখানেও ইউ এখানেও ইউ। তো সেক্ষেত্রে আমরা ইউজ ওয়ার্ডটাকে ইউজ করতে পারি উইদাউট ইউজিং, ইউজ থেকে এটা আইএনজি, উইদাউট ইউজিং ইউর টাইম প্রপারলি। এই বাক্যটা অর্থটা হচ্ছে যে তুমি সময়টাকে ভালোভাবে কাজে না লাগালে তুমি জীবনে সফল হতে পারবে না। দেখো, তো আমরা কমপ্লেক্স থেকে সিম্পল যদি করতে চাই, একটু আগে করছিলাম টু ডট ডট টু এবং সো ডট ডট দ্যাট। এটা ছিল তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর ব্যাপার, আর এটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল, একই কথা। বাক্যটাতে লেখা আছে দ্য গার্ল ইজ সো টায়ার্ড, মেয়েটা এতই ক্লান্ত দ্যাট যে শি ক্যান নট ওয়ার্ক এনি লঙ্গার, সে আর কাজ করতে পারতেছে না। এখন দেখো, আমরা যদি সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে চাই, তাহলে আমাদের সো ডট ডট দ্যাটের পরিবর্তে টু ডট ডট টু দিলে হবে। এই যে দেখো, সো এর পরিবর্তে আমরা টু দিলাম, টায়ার্ড দ্যাটের পরিবর্তে আমরা টু দিলাম। এখন টুর পরে তো ভার্বের বেস ফ্রম আসে, সেক্ষেত্রে আমার সাবজেক্ট বাদ, এবং আমি ক্যান নট যখন বাদ দিয়ে দিচ্ছি তখন টু ওয়ার্ক, এটা কিন্তু কোনো মেইন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। টু ওয়ার্ক হলো ইনফিনিটিভ, তাহলে আমার মেইন ভার্ব কিন্তু একটা, সেটা হলো ইজ। তাহলে আমি আমার মেইন ভার্বও একটা কমালাম, রিলেটিভ প্রোনাউনও কমালাম, অর্থও ঠিক থাকলো। দ্য গার্ল ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক এনি লঙ্গার, মেয়েটা এত দুর্বল যে সে কাজ করতে পারে না, আর মেয়েটা এত দুর্বল যে সে কাজ করতে পারে না, এটা একই কথা। ওকে, এবার আমরা আরেকটি বাক্য দেখি। বলছে হোয়েন আই ফাউন্ড হার, যখন আমি তাকে দেখলাম, শি ওয়াজ রিডিং আ নভেল, সে একটা উপন্যাস পড়তেছিল। তোমরা উপন্যাস পড়ো তো? উপন্যাস কিন্তু ইসলামিক অনেক উপন্যাস আছে, হ্যাঁ, প্রেম ভালোবাসা রিলেটেড বা এই রোমান্টিক উপন্যাস, নাটক, সিনেমা, এগুলো অ্যাভয়েড করবা। হ্যাঁ, এগুলো আসলে তোমাদের জীবনে কোনো পরিবর্তন আনবে না, বরং বিপথে ঠেলে দিতে পারে, তোমাদেরকে আসলে বিপদগ্রস্ত করতে পারে। দেখো, তো যাই হোক, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে হোয়েন থাকলে এটাকে সিম্পল করতে আমরা অ্যাট দ্য টাইম অফ দিতে পারি। হোয়েন কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, হোয়েন মানে যখন, আবার অ্যাট দ্য টাইম মানে ওই সময়ে। তো তাহলে আমরা হোয়েন উঠায় দিলাম, এর পরিবর্তে দিলাম অ্যাট দ্য টাইম অফ। যেহেতু এখানে আমি দেখেছিলাম বলছে, তাহলে আয়ের পরিবর্তে আমরা এখানে মাই দিতে পারি, এবং আমরা ফাউন্ড ভার্বের বেস ফ্রম ফাইন্ড এবং ফাইন্ডের সাথে আইএনজি যুক্ত করতে পারি, ফাইন্ডিং। অ্যাট দ্য টাইম অফ মাই ফাইন্ডিং হার, আমি তাকে দেখার সময়, আমি যখন তাকে দেখেছিলাম তখন সে একটি উপন্যাস পড়তেছিল। এখন দেখো, আমার কিন্তু মেইন ভার্ব একটা হয়ে গেছে, সেটা কোনটা? সেটা হচ্ছে ওয়াজ রিডিং। আর এখানে রিলেটিভ প্রোনাউন কমানোর দরকার ছিল, আমি অ্যাট দ্য টাইম অফ দিয়ে দিয়েছি, এটা একটা প্রেপোজিশন, সুতরাং আমার রিলেটিভ প্রোনাউন কমে গেছে। আর ফাউন্ড ভার্বকে আমি ফাইন্ডিং করে ফেলছি, অর্থাৎ সেটাও ভ্যানিশ হয়ে গেছে, সেটাও কোনো মূল ভার্ব হিসেবে এখন নাই। সুতরাং আমার ভার্ব একটা, ভার্ব কয়টা? একটা, সেটা হলো ওয়াজ রিডিং। তাহলে অর্থ আমার চেঞ্জ হচ্ছে না, উত্তর হয়ে গেছে। দেখো, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তু, ইতর প্রাণী, শিশু, এর ক্ষেত্রে হুইজ বসে, এবং এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, বোর্ড পরীক্ষাতে অনেক বেশি আসে। তো দেখো, দ্য বয়েজ হু আর হার্ড ওয়ার্কিং ক্যান প্রসপার ইন লাইফ, বলছে যে বালকরা খুব বেশি পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, তারা জীবনে সফল হতে পারে। এখন আসো যে এখানে রিলেটিভ প্রোনাউন আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে আমাদের একটি ভার্বও কমাতে হবে। একটু আগে আমরা দেখছিলাম অ্যামিজারের পরিবর্তে বিইং হবে, কিন্তু তুমি যদি এখানে বিইং দাও তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, এ কারণে এখানে বিইং দেয়া যাবে না। বরং আমার প্রয়োজন ছিল একটি রিলেটিভ প্রোনাউন কমানো, আমি হু কমিয়ে দিলাম। আমার একটি বি ভার্ব আর একটা ভার্ব কমানো দরকার ছিল, আমি এটাও কমিয়ে দিলাম। এখন আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আর হার্ড ওয়ার্কিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল রূপী একটি অ্যাডজেক্টিভ। সুতরাং এই হার্ড ওয়ার্কিংটা যদি আমি বয়েজের পূর্বে নিয়ে আসি, তাহলেও আমার অর্থ
ঠিক থাকতেছে, আবার আমার একটি রিলেটিভ প্রোনাউন কমে গেছে, একটা ভার্ব কমে গেছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, আমার অর্থও ঠিক আছে। তাহলে অর্থ হলো দ্য হার্ড ওয়ার্কিং বয়েজ ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ পরিশ্রমী ছেলেরা জীবনে উন্নতি লাভ করতে পারে। আর এখানে বলেছে যে ছেলেরা পরিশ্রমী তারা উন্নতি লাভ করতে পারে। সেম মিনিং সেম আছে। আমার এখানে রিলেটিভ প্রোনাউন কমে গেছে, বি ভার্ব কমে গেছে। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এই উদাহরণ একটু আগেও দেখে আসছিলাম, কিন্তু সেটা আমরা একটু আগে যেটা দেখেছি এগুলো কিন্তু কমপ্লেক্স টু সিম্পল করতেছিলাম, অর্থাৎ একটা রিলেটিভ প্রোনাউন আর একটা ভার্ব কমাচ্ছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, মানে উল্টা। আগে আমরা কমাচ্ছিলাম, রিলেটিভ প্রোনাউন বাদ দিচ্ছিলাম, একটা ভার্ব ভ্যানিশ করতেছিলাম। আর এখন আমরা যেটা করব সেই একই নিয়ম, কিন্তু এবার আমরা রিলেটিভ প্রোনাউন দিব, কারণ কমপ্লেক্স হতে গেলে রিলেটিভ প্রোনাউন লাগে, আর কমপ্লেক্সে কমপক্ষে দুটি মেইন ভার্ব লাগে। সেটাও আমরা যদি একটা মেইন ভার্ব সিম্পল সেন্টেন্স আছে ওটাকে আমরা দুটোতে পরিণত করব, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভার্ব থাকে। এখন দেখো, জেরির গল্প তোমরা অনেকে জানো, তোমাদের টেক্সট বইয়ে আছে। জেরি ওয়াজ টু অনেস্ট, বলতে জেরি এত সৎ, টু শো এক্সকিউজ, যে সে কোনো অজুহাত দেখাতো না। আমরা তো কিছু হলেই অজুহাত দেখাই, পড়তে ভালো না লাগলে বলি মাথা ব্যথা করতেছে, আরও অনেক অজুহাত আছে। তো জেরি কখনো অজুহাত দেখাতো না। তো যাই হোক, এখানে আমরা একটু আগে শিখছিলাম সো ডট ডট থাকলে টু হয়, এখন আমরা শিখবো টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হয়। এখন যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন, এখানে আমাদের অবশ্যই রিলেটিভ প্রোনাউনের পরে একটি সাবজেক্ট লাগবে। জেরি এর সাবজেক্ট বা প্রোনাউন হিসেবে আসবে হি। বর্তমান হলে আমরা শিখে আসছিলাম একটু আগে ক্যান নট আসবে, অতীত হলে কুড নট। এখন জেরির এই ঘটনা অতীত আছে, তাহলে আমি কি ক্যান নট দিব না কুড নট দিব? কুড নট। দেখো হি কুডন্ট শো এক্সকিউজ, সে কোনো এক্সকিউজ দেখাতো না, তাহলে অতীত বিধায় ওয়াজ অতীত, এ কারণে আমি কুডন্ট দিয়েছি। টুর পরেও ভার্বের বেস ফ্রম, ক্যান নট কুড নটও মডেল ভার্ব, তারপরও বেস ফ্রম। আমরা এটা দিয়ে আর একটা বাক্য শিখি। দেখো বলছে দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের যে দৃশ্যটা, ইজ টু টেরিবল, এত ভয়ঙ্কর, ফর মি, আমার জন্য, টু ডেসক্রাইব ইট, এটা আমি বর্ণনা করতে পারতেছি না। ধরে নাও তোমার সামনে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো, এবং যেটা এতই বীভৎস তুমি এটা বলতে পারতেছো না, মানে প্রকাশ করার মতো না, খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ একটা ঘটনা তোমার সামনে ঘটে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা টু ডট ডট টু যে আছে, ফর মি আছে, তার মানে আমাদের পরবর্তীতে সাবজেক্ট খুঁজতে সুবিধা হবে। ফর মি থেকেই আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। আমি বললাম দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু এভাবেই ছিল। তারপরে ইজ, টুর জায়গায় আমরা টু ডট ডট টুর জায়গায় সো ডট ডট দ্যাট দিলাম, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের নিচে বসিয়ে দিলাম। এরপর আমরা সাবজেক্ট দিব। এখন সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফর মি থেকে আই করা যেতে পারে, এবং বর্তমান হলে ক্যান নট, অতীত হলে কুড নট হতো, তো ক্যান নট ডেসক্রাইব ইট। তো দেখো তাহলে কি হলো, টু ডট ডট টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট দিলাম, বর্তমান ছিল বলে আমরা ক্যান নট ইউজ করলাম, এবং আমার এখন টু ডট ডট টুর পরিবর্তে সো ডট ডট দ্যাট রিলেটিভ প্রোনাউন গঠন হয়ে গেল, এবং একটি ভার্ব কম ছিল। টু ডেসক্রাইব কিন্তু কোনো ভার্ব না, কিন্তু ক্যান নট ডেসক্রাইব এটা কিন্তু প্রেজেন্ট, এবং এটা কিন্তু মেইন ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম, এটি অবশ্যই একটি ভার্ব। তো তাহলে আমাদের আগে একটা ভার্ব ছিল ইজ, এবং আর একটা ভার্ব হয়ে গেল হচ্ছে ক্যান নট ডেসক্রাইব। আশা করি তোমরা বুঝছো, এগুলো সহজ, তোমরা পারবে। তো আমরা আবারও একটু সিম্পল থেকে কমপ্লেক্স দেখতে পারি, এবং আমরা টু ডট ডট টুর ব্যবহারও দেখতে পারি। যে বলছে যে দ্য ওয়েদার ওয়াজ টু ফাউল ফর আস, বলছে এটা এত খারাপ অবস্থা, টু গো আউট ফর এ ওয়াক, যে আমরা হাঁটতে বাইরে যেতে পারতেছি না, ওয়েদারটা এতই খারাপ। তো টু ডট ডট টু থাকলে আমরা সো ডট ডট দ্যাট দিব, এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভটা বসে যাবে। আর এখানে যেহেতু বলেছে ফর আস, তার মানে উই ইউজ করা যাবে। আর অতীত হলে আমরা ক্যান নট দিব না কুড নট দিব? ক্যান নট না কুড নট? ইয়েস, আমরা কি দিব? কুড নট দিব। তো কুড নটের পরে ভার্বের বেস ফ্রম, তাহলে এটা সিম্পল থেকে কি হয়ে গেছে? কমপ্লেক্স হয়ে গেছে। পারা যাবে তো? আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমরা এখন যে বাক্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে
একটি সিম্পল সেন্টেন্স, টু বাই এ গিফট ফর জিম। তো এটা একটি রোমান্টিক একটা গল্প থেকে নেয়া। ডেলা সোল্ড হার হেয়ার টু বাই এ গিফট ফর জিম। জিমকে উপহার দেওয়ার জন্য ডেলা তার চুল বিক্রি করেছিল। ঠিক আছে, তো চুল কিন্তু বিক্রি হয়, তোমাদের চুল টুল আবার বিক্রি করো না, চুল এখনো বিক্রি হয়। তো দেখো, ডেলা সোল্ড হার হেয়ার, ডেলা তার চুল বিক্রি করেছিল। এই টু থাকলে আমরা এটাকে কমপ্লেক্স করতে সো দ্যাট ইউজ করতে পারি। টু উদ্দেশ্য বোঝাতে টু থাকে, এই টু ভ্যানিশ করে আমরা এটাকে কমপ্লেক্স করতে টু এর পরিবর্তে সো দ্যাট দিতে পারি, টু উঠে যাবে সো দ্যাট। এরপর আমার সাবজেক্ট কে, ডেলা, এর প্রোনাউন হলো শি। তো বর্তমান হলে আমরা ক্যান ইউজ করব, আর অতীত হলে আমরা কুড ইউজ করব। টু ডট ডট টুর ক্ষেত্রে কিন্তু ক্যান নট বা কুড নট। আর শুধু টু থাকলে, উদ্দেশ্য বোঝাতে শুধু টু থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন যে সো দ্যাট দিচ্ছি, সো দ্যাট কিন্তু একসাথে। আর বর্তমান হলে ক্যান, আর অতীত হলে কুড। যেহেতু অতীতের ঘটনা, তাহলে আমরা এখানে কুড দিব, কুড বাই এ গিফট ফর জিম, বাই এ গিফট ফর জিম। তাহলে কি হলো, আমার টু এর পরিবর্তে সো দ্যাট আমি একটি রিলেটিভ প্রোনাউন পেলাম, এবং আমরা একটা ভার্ব বাড়িয়ে ফেললাম, সেটা হচ্ছে কুড বাই। কিন্তু টু বাই কিন্তু কোনো মেইন ভার্ব না, বাট কুড বাই মেইন ভার্ব। আর আমরা রিলেটিভ প্রোনাউনও পেয়ে গেছি, সেটা হলো সো দ্যাট। দেখো, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতেছি, এবং আমরা একটু আগেও দেখলাম টু থাকলে আমরা টু প্লাস ভার্ব, উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভার্ব থাকলে সেক্ষেত্রে কমপ্লেক্স করতে আমরা সো দ্যাট দিতে পারি। আরেকটি বাক্য আমরা দেখতে পারি, বলছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু শাইন ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করি। আর কিছু লোক অলস আছে, এরা সফলতা চায়, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা চায়। তো যাই হোক, তারা জীবনেও সফল হতে পারবে না, তাদের জীবনটা এভাবেই যাবে। দেখো, তো হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। এখন আসো, হি ওয়ার্কস হার্ড তো আমি দিলাম, এখানে যে টু আছে, এই টু এর পরিবর্তে আমরা যাতে অর্থে সো দ্যাট দিব, তাই না? তো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে। এরপর আমি সাবজেক্ট দিব, সাবজেক্টকে হি, সাবজেক্টকে হি দিলাম আমি। আমরা জানি সো দ্যাট একসাথে থাকলে আমরা সো দ্যাটের পর মডাল ভার্ব হিসেবে ক্যান বা কুড নিয়ে আসব। তো বর্তমান হলে ক্যান, অতীত হলে কুড। তো এখানে যেহেতু বর্তমানে বলছে, সুতরাং আমরা ক্যান দিব, এরপর শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। টুর পরও ভার্বের বেস ফ্রম, ক্যান কুড মডাল ভার্ব, এরপরও ভার্বের বেস ফ্রম হবে। তাহলে আমি একটি রিলেটিভ প্রোনাউন পেয়ে গেলাম, প্রিপোজিশন ভ্যানিশ করে দিলাম, এবং আমি একটি ভার বাড়িয়ে ফেললাম। তাহলে আমার দুইটা ভার্ব হয়ে গেল, একটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, পারবা? ধন্যবাদ তোমাদেরকে। দেখো, আমরা এর পরের বাক্য দেখি, উইদাউট টেকিং মেডিসিন হি উইল ডাই। বলছে ঔষধ খাওয়া ছাড়া সে মারা যাবে। এখন আমরা জানি যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে উইদাউট থাকলে আমরা ইফ ডট ডট নট অথবা আনলেস ইউজ করতে পারি, কারণ ইফ বা আনলেস হলো রিলেটিভ প্রোনাউন। তো আমি যদি ইফ ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ইফের পরে আমাকে অবশ্যই প্রেজেন্ট হলে ডু নট বা ডাজ নট, আর পাস্ট হলে ডিড নট ব্যবহার করতে হবে। এই বাক্যটা প্রেজেন্টকে নির্দেশ করতেছে, সুতরাং আমরা এভাবে বলতে পারি ইফ হি ডাজ নট। এবং আমরা এটাও জানি যে ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভার্বের বেস ফ্রম হয় টেক মেডিসিন হি উইল ডাই। তাহলে আমরা উইদাউটের পরিবর্তে ইফ দিলাম, ইফ বা আনলেস হলো রিলেটিভ প্রোনাউন। যদি আনলেস হতো কি হতো? হতো আনলেস হি টেক্স মেডিসিন, আনলেস হি টেক্স মেডিসিন। ওকে, আর যদি আমরা নট দিই তখন আর টেক্স হবে না, বেস ফ্রম হবে টেক। আনলেস ব্যবহার না করে ইফ দিলে হবে ইফ হি ডাজ নট টেক মেডিসিন হি উইল ডাই। যদি সে ঔষধ না খায় সে মারা যাবে। আর উইদাউট টেকিং মেডিসিন, মেডিসিন বা ঔষধ খাওয়া না খেলে সে মারা যাবে, দুইটার অর্থ একই। তো দেখো, উইদাউট দিয়ে যদি আমরা আরও বাক্য দেখি, বলছে মনোযোগ সহকারে না পড়লে সে পরীক্ষায় ফেল করবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এইচএসসিতে যদিও ফেল না করো, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমার এখন থেকেই মাথায় রাখতে হবে যে তুমি যদি খুব কঠোর পরিশ্রম না করো, তাহলে ভার্সিটিতে চান্স পাওয়াটা তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি বলছে মনোযোগ সহকারে পড়া ছাড়া ইউ উইল ফেল, তুমি ফেল করবা, ব্যর্থ হবা। তো এখানে আনলেস ইউজ হতে পারে, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো ইউ উইল ফেইল, তুমি ফেইল করবা।
এটা হতে পারে, অথবা ইফ ডট ডট নট, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, একই কথা। দেখো এখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব। তো আমরা এর আগে শিখেছি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকলে আমরা এটাকে কমপ্লেক্স করতে দো বা অলদো দিতে পারি, অথবা দো বা অলদো থাকলে সিম্পল করতে ডেসপাইট বা ইনস্পাইট অফ হয়ে থাকে, অর্থাৎ আমরা প্রেপোজিশন হিসেবে ডেসপাইট বা ইনস্পাইট অফকে আনতে পারি। ওই জায়গাতে তো আমরা কমানোর একটা ব্যাপার ছিল, যে সিম্পল করতে গেলে হচ্ছে একটা ভার্ব কমাতে হবে, অথবা সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে যেহেতু সিম্পলে একটা ভার্ব থাকে কমপ্লেক্সে দুইটা ভার্ব লাগবে। সো এরকম একটা পরিবর্তন আমরা আনতাম, কিন্তু এই কমপ্লেক্স বা কম্পাউন্ড দুইটাতেই কমপক্ষে দুইটা মেইন ভার্ব থাকতে হয়। এ কারণে এটা অপেক্ষাকৃত একটু সহজ। যেমন দো বা অলদো থাকলে আমরা কম্পাউন্ড করতে গিয়ে মাঝে আমরা বাট ইউজ করতে পারি। দেখো এখানে আছে অলদো আই ডু নট লাইক গ্যাদারিং আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। বিষয়টা হচ্ছে এখানে যে ডু নট লাইক একটি ভার্ব, আবার এনজয়ও একটি ভার্ব, এনজয়ও একটি ভার্ব। তাহলে আমি টোটাল দুইটা ভার্ব পেয়েছি। কয়টা ভার্ব? দুইটা ভার্ব পেয়েছি। তো এখানে আমার কম্পাউন্ডও দুইটা ভার্ব লাগবে, অর্থাৎ ভার্ব তাহলে আমার কমাতে হচ্ছে না। শুধু পার্থক্য হলো দো অলদো থাকলে কম্পাউন্ডে আমরা বার্ট দিতে পারি, কারণ অ্যান্ড অর বার্ট হলেই সেটাকে আমরা কম্পাউন্ড বলবো। দো অলদো, অ্যাজ সিন্স, বিকজ এরা রিলেটিভ প্রোনাউন, এরা হলো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে আমরা অ্যাজ দেখতে পাচ্ছি, অ্যাজ সিন্স বিকজ এরা রিলেটিভ প্রোনাউন, এরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। বলছে অ্যাজ লাভ ইজ ডিভাইন, আসলে ভালোবাসা তো স্বর্গীয়, স্বর্গ থেকে আসে, তাই না? এভরিবডি ওয়ান্টস টু লাভ। হ্যাঁ, তো এখন ভালোবাসা স্বর্গ থেকে আসে, তবে এটা হচ্ছে বাবা মা আমাদেরকে ভালোবাসে, বা ভাই ভাই বোনের ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসা, এই যে অনৈতিক সম্পর্কের যে ভালোবাসা, যেটাকে তোমরা স্বর্গীয় ভালোবাসা মনে করে, এটা নিতান্ত একটি মিথ্যাচার, প্রোপাগান্ডা। এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে? আমরা এই স্বর্গীয় ভালোবাসা বলতে আসলে মা যে সন্তানকে ভালোবাসে এটা স্বর্গীয় ভালোবাসা, কিন্তু এই প্রেমিক প্রেমিকার ভালোবাসা কখনো স্বর্গীয় ভালোবাসা না, এটা জাস্ট একটা মিথ্যাচার। ঠিক আছে? দেখো, তো অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস টু লাভ। তো অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা যেটা করতে পারি, এই কমার জায়গাটাতে আমরা অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা অ্যান্ড দিয়ে দিতে পারি, আর কোনো পরিবর্তন নেই। দেখো এখানে লাভ বসছে, এখানে ইজ, এখানে এভরিবডি বসছে, এখানে ওয়ান্টস। এটা বেশ সহজ। অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা অ্যান্ড ইউজ করতে পারি। কমপ্লেক্স টু কম্পাউন্ড আমরা আরেকটা উদাহরণ দেখি। বলছে আই ওয়াজ সেভড বিকজ আই শোড এ ট্রু লাভ ফর অল লিভিং থিংস। এখন আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিকজ আছে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হবে। তো জাস্ট আমরা দেখলাম এই বাক্যটা একটু আগে আসছে, কারণ অর্থ মেলাতে গেলে এটা লাগবে আই শোড এ ট্রু লাভ ফর অল লিভিং বিংস, অ্যান্ড আমি বিকজের পরিবর্তে অ্যান্ড দিলাম, আই ওয়াজ সেভড, আই ওয়াজ সেভড। ওকে, জাস্ট একটু উল্টে গেছে, কারণ হচ্ছে অর্থটা যৌক্তিক করার জন্য আমাদেরকে শেষ অংশটাকে শুরুতে নিয়ে আসতে হয়েছে। ওকে, দেখো সো ডট ডট দ্যাট থাকলে আমরা সিম্পল করতে টু ডট ডট টু দিতাম, তবে এখানে তো আর ভার্ব কমাতে হবে না। আমাদের মনে রাখতে হবে সো ডট ডট দ্যাট থাকলে আমরা ভেরি ডট ডট অ্যান্ড আনবো, অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। আর কোনো পরিবর্তন ছিল না, আর কোনো তেমন পরিবর্তন প্রয়োজন নেই। তবে এখানে এই হার হাজবেন্ডের যে প্রোনাউন আমরা এখানে দেখতে পাই হি, এই প্রোনাউনটা আর এখানে দেওয়ার দরকার নেই। সেটা কি? হার হাজবেন্ড ইজ ভেরি ওল্ড অ্যান্ড ক্যান নট ওয়ার্ক। তো ব্যাপারটা হলো তার হাজবেন্ড হলো খুবই অর্থ হলো তার হাজবেন্ড হচ্ছে খুবই বৃদ্ধ এবং সে কাজ করতে পারে না। তো তাহলে অর্থ আমার ঠিক আছে। আমি কি করলাম, যে এই সোর পরিবর্তে ভেরি দিলাম, দ্যাটের পরিবর্তে আমি অ্যান্ড দিলাম, আর হচ্ছে এখানে একটি অতিরিক্ত সাবজেক্ট হি ছিল, সেটা আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এটা অ্যান্ড দ্বারা যুক্ত। ওকে, এটা কি দিয়ে বাক্য হয়েছে? অ্যান্ড যুক্ত। দেখো কমপ্লেক্স টু কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি আরো সো ডট ডট দ্যাটের ব্যবহার।
তো এখানে রিনার হাজবেন্ডের কথা বলছে, তো এখানে আর্নস আছে, আমরা আর্নসের জায়গায় আর্নসই দিলাম, সো এর পরিবর্তে আমরা দিলাম ভেরি। আচ্ছা, এই দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড দিলাম, এই অংশটা কিন্তু এখানে অপরিবর্তিতভাবে বসে গেছে। এবং আমরা এখানে একটা প্রোনাউন দেখছিলাম, রিনার হাজবেন্ডের প্রোনাউন হলো হি, ওই হিটা আমাদের এখানে আর দিতে হচ্ছে না। অ্যান্ডের পরে দেখো আমরা এখানে কোনো প্রোনাউন কিন্তু দিই নাই, এই হিটা এখানে হচ্ছে না, আর যা আছে তাই, কারণ কমপ্লেক্সও দুটো ভার্ব, আবার কম্পাউন্ডেও দুইটা ভার্ব লাগে। শুধু যেমন অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা অ্যান্ড দিচ্ছি, আর সো ডট ডট দ্যাট থাকলে আমরা ভেরি ডট ডট অ্যান্ড দিচ্ছি। ওকে, পরবর্তী উদাহরণ দেখি। হোয়েন ইট ওয়াজ ডে লাইট হি ওয়াজ অ্যাওয়াকেন্ট। এখন কথা হচ্ছে হোয়েন থাকলে আমরা সেক্ষেত্রে কম্পাউন্ড করতে গিয়ে আমরা শুধু অ্যান্ড দিতে পারি। আসলে দো অল দো থাকলেই শুধু বাট হয়, আর অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড হয়। অধিকাংশ ক্ষেত্রে কি হয়? অ্যান্ড। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে অধিকাংশ নিয়মে আমরা অ্যান্ড দেখতে পাচ্ছি। তো এখানে আর কোনো চেঞ্জ নেই, ইট ওয়াজ ডে লাইট, ইট ওয়াজ ডে লাইট। হোয়েনের পরিবর্তে আমরা কম্পাউন্ডের জন্য কম্পাউন্ড করতে আমরা অ্যান্ড ইউজ করলাম, এরপরে হি ওয়াজ অ্যাওয়াকেন্ট। আমরা এবার দেখব যে ইফ বা আনলেস থাকলে আমরা কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করতে পারি। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে ইফ বা ইফ ডট ডট নট অথবা আনলেস এর ক্ষেত্রে আমরা অ্যান্ড এবং অর দিব, তবে শুরুতেই আসলে ভার্ব বসবে, একেবারে শুরুতে কোনো সাবজেক্ট বসবে না। যেমন ইফ ইউ টেক মেডিসিন, যদি তুমি মেডিসিন খাও, ঔষধ খাও, তাহলে তুমি ভালো বোধ করবা বা ইউ ফিল বেটার। এখন আসো এটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে নিয়মই হচ্ছে শুরুতে ভার্ব দিতে হবে, টেক মেডিসিন, এবং আমরা জাস্ট এখানে কমার জায়গায় অ্যান্ড দিয়ে দিব, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এটা যদি আনলেস হতো অথবা ইফ ইউ ডু নট একই কথা, তো সেক্ষেত্রে আমরা শুরু করব ভার্ব দিয়ে, রিড অ্যাটেন্টিভলি, আর কমার জায়গায় আমরা দিব হচ্ছে অর ফেইল, অর ফেইল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা পরের উদাহরণে যাই, সিম্পল টু কমপ্লেক্স। তো এখানে আমরা জানি যে অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা বিকজ অফ দিতাম, আর এখন বিকজ অফ আছে তাহলে আমরা অ্যাজ সিন্স বিকজ দিব। আগে আমরা ভার্ব কমাতাম, হচ্ছে বিইং করতাম অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে, আর এখন বিইং আছে আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিব। যেহেতু এটা প্রেজেন্ট তাহলে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে দিব, এবং আওয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন এটা হলো সিঙ্গুলার, এজন্য ইজ হবে। সিন্স আওয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন ইজ পোর, since our socio-economic condition is poor, most people have no access to education. Okay, আচ্ছা দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স আমরা একটু দেখতে পারি। দে আর অ্যান অ্যাসেট অফ, একটা বাক্য আমরা একটু দেখি, অ্যাজ সিন্স বিকজ অফ দিয়ে যে প্রশ্ন, যে দে আর অ্যান অ্যাসেট বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। তো এখানে খেয়াল করো যে যেহেতু বিকজ অফ আছে, এটা প্রেপোজিশন, বিকজ অফ এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে বিকজ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট তৈরি করা দরকার, দেয়ার বলতে তার সাবজেক্ট হলো দে, এবং এখানে আছে অর্থে আমরা হ্যাভকে নিতে পারি, যেহেতু বর্তমান এজন্য আমরা হ্যাভ নিতে পারি, দে হ্যাভ। তাহলে একটা ভার্ব বাড়লো, প্রেপোজিশনকে আমরা রিলেটিভ প্রোনাউন করে ফেললাম বিকজ অফ প্রেপোজিশন, কিন্তু বিকজ হলো কি, বিকজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে আমার ভার্ব দুইটা হয়ে গেল। একইভাবে দেখো, বিকজ অফ বিইং ইন্টেলিজেন্ট বলছে মেধাবী হওয়ার কারণে রুমি ক্যান উইন আ স্কলারশিপ। তো এখানে দেখো আমরা জানি যে বিকজ অফ থাকলে আমরা অ্যাজ সিন্স বিকজ দিতে পারি। এখন বিইং আছে, তাহলে রুমির পরে আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিব। যেহেতু এটা প্রেজেন্ট, সুতরাং আমরা রুমির পরে ওয়াজ না দিয়ে ইজ দিব। ইজ একটি ভার্ব, ক্যান উইন একটি ভার্ব, তাহলে আমি দুইটি ভার্ব পেলাম, আর সিন্স একটি রিলেটিভ প্রোনাউন। সিন্স কি? রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো সিম্পল সেন্টেন্স, দ্য বয় সিমস টু বি লনলি ইন স্পাইট অফ হ্যাভিং মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো দেখো, ইন স্পাইট অফ থাকলে আমরা দো অল দো ইউজ করতে পারি। আমাদের সাবজেক্ট হলো দ্য বয়ের প্রোনাউন হতে পারে হি, এরপর এখানে হ্যাভিং বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো সেক্ষেত্রে আমরা বর্তমান বিধায় হির পরে আমরা হ্যাজ দিতে পারি। হ্যাজ একটি ভার্ব, দো অল দো রিলেটিভ প্রোনাউন হয়ে গেল, এবং সিমস একটি ভার্ব। আশা করি বুঝতে পারছো।
সিম্পল সেন্টেন্স, দ্য বয় কুড নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইন স্পাইট অফ হ্যাভিং গুড মেরিট। তার ভালো মেধা থাকা সত্ত্বেও, তার মেধা ভালো থাকা সত্ত্বেও সে পরীক্ষায় ভালো করতে পারতো না। কুড নট যেহেতু অতীত, তাহলে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইটের ক্ষেত্রে দো দিলাম, হির পরে কিন্তু আর এখন আর হ্যাজ দিতে পারবো না অতীত হওয়ার কারণে। আমরা কুড নট ওয়ার্ডটা থাকার কারণে বুঝছি এটা অতীত, আর এ কারণে আমাদের এখানে হ্যাড দিতে হবে। আশা করি তোমরা বুঝতেছো। দেখো সিম্পল টু কমপ্লেক্স, এখানে হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স করতে দো অলদো দিতে পারি। ওকে, সাবজেক্ট আমরা শি পেয়েছি, যেহেতু এটা কুড আছে পাস্ট, সুতরাং আমার এর পাশে পাস্ট ইনডিফিনিট হবে। ওয়ার্কিং এর বেস ফর্ম ওয়ার্ক এবং তার পাস্ট ফর্ম হলো ওয়ার্কড। ওয়ার্ক একটি ভার্ব, কুড নট সাকসিড একটি ভার্ব, তাহলে দুটি ভার্ব হয়েছে এবং একটি রিলেটিভ প্রোনাউন পাওয়া গেছে। আমরা তিনটা চেঞ্জই যদি একসাথে দেখি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একসাথে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, সিম্পলে আমরা বাই ওয়ার্কিং হার্ড দেখতেছি, তো আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে ইফ ইউজ করি, আর আমরা কম্পাউন্ড করতে গেলে এক্ষেত্রে শুরুতে ভার্ব দিই এবং আমরা মাঝে হলো অ্যান্ড দিই। তো যেহেতু সিম্পলে একটা ভার্ব থাকে, তো কমপ্লেক্স বা কম্পাউন্ডে তো কমপক্ষে দুটি ভার্ব থাকে, সুতরাং এখানে কিন্তু ভার্ব দুটি থাকে। সিম্পলে আমার একটা ভার্ব, আর এই ওয়ার্কিং কিন্তু কোনো মেইন ভার্ব না, ওয়ার্কিং কোনো মেইন ভার্ব না। কিন্তু কমপ্লেক্স করতে গেলে আমি রিলেটিভ প্রোনাউন দিয়েছি এবং ওয়ার্কিংকে ওয়ার্ক নামে একটি প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব করে নিয়েছি, এটিও একটি মেইন ভার্ব। তাহলে আমার এখানে দুটো ভার্ব হয়েছে। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কি হয়েছে, উইদাউট ওয়ার্কিং হার্ড। তো উইদাউট থাকলে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা আনলেস দিতে পারি, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অর ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা শুরুতে ভার্ব ইউজ করতে পারি। তো সুতরাং এভাবে আমাদের বাক্যগুলো হয়েছে। দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমরা করতে চাই বিকজ অফ এর ক্ষেত্রে, তো বিকজ অফ থাকলে আমরা শিখছি যে কমপ্লেক্সে হলো অ্যাজ সিন্স বিকজ আসবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান্ড বা অ্যান্ড সো ইউজ করতে পারি, কারণ বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে হিজ ইলনেসকে এখানে একটা ভি ভার্ব দিয়ে দেওয়া যেতে পারে, পাস্ট হিসাবে ওয়াজ দিলাম। তাহলে এখানে দেখো ভার্ব কিন্তু আমরা বাড়িয়েছি, কারণ কি? কারণ হলো সিম্পলে একটা ভার্ব থাকলেও কমপ্লেক্সে তো কমপক্ষে দুইটা ভার্ব লাগবে, কম্পাউন্ডেও তো দুইটা ভার্ব লাগবে, এবং আমরা কম্পাউন্ডে সাধারণত জানি অ্যান্ড অর বাট হয়, আর কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ, আনলেস, ইন কেস, দো, অলদো, ইভেন দো, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস, ইন কেস, হোয়েদার এ ধরনের রিলেটিভ প্রোনাউন থাকলেই সেটি কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। তো দেখো, আমরা আবারও দেখতে পাচ্ছি বিকজ অফ হিজ অনেস্টি, তো অ্যাজ বা সিন্স দিয়েছি কমপ্লেক্সে, কম্পাউন্ডে সো অথবা অ্যান্ড সো হতে পারে, এবং এখানেও আমরা দেখতেছি এখানে একটা ভার্ব প্রেজেন্ট হওয়ার কারণে একটা ভার্ব বাড়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ইন স্পাইট অফ থাকলে আমরা দো অলদো ইউজ করি কমপ্লেক্সে, আমরা কম্পাউন্ডে সেক্ষেত্রে মাঝে কি দিই, বাট দিই। এখানে বিইং এর পরিবর্তে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে কিন্তু একটা মেইন ভার্ব ইজ নিয়ে আসতেছি, বর্তমান বিধায় আমরা ইজ দিচ্ছি। তো তাহলে কি হলো, কমপ্লেক্সে দো অলদো থাকলো, আর এই যে ভার্ব দুটো হয়ে গেল, কম্পাউন্ডে হলো দুটো ভার্ব হলো, তাই না? আচ্ছা দেখো, এটা একই ব্যাপার। আশা করি তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বেসিক যে বিষয়টা একটু ধারণা পেয়েছো। তোমরা যারা ক্লাসে ছিলে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের প্রতি শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।